ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের যে অবস্থা তা কারো অজানা নয়। ক্লাস 2 এর বাচ্চা থেকে শুরু করে একদম যারা বয়স্ক লোকজন রয়েছেন তারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে তারা চর্চা করছে এবং মানুষের শরীরের মধ্যে রক্তের মধ্যে মিশে গেছে যে সরকারি চাকরিও চলে যায়, একটা সামাজিক অবক্ষয় চলে এসছে। যে ধরুন একটা পক্ষকে আমরা ভাবি যারা একটা সাধনা করে একটা চাকরি পেয়েছে, কত পড়াশোনা, কত লড়াই, কত কম্পিটিশান, কত ডিগ্রি, তারপরে গিয়ে তারা একটা চাকরি পেয়েছে এবং একটা পাবলিক রিক্রুটমেন্ট যেখানে ঢালাও নোটিফিকেশান, লক্ষ লক্ষ পরীক্ষার্থী, সেখানে কম্পিটিশান করে নিজেকে টিকিয়ে রাখা সামান্য সংখ্যক শূন্য পদে, তারপরেও সেই নিয়োগে একাধিক দুর্নীতি, একাধিক বিনিয়োগ। তো সেখান থেকে প্রায় 30% 40% এরকম সিটও অনেক সময় দেখা গেছে যে ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে, যেটুকু ধরা পড়েছে। তো সেই সিটেও যোগ্য প্রার্থীদের প্রথমত কম সিট, তারপরে আরও কমে গেল, দেন সেখানে তাদেরকে ফিট করে তারা চাকরিটা করছিলেন। তো হাইকোর্টের একটি বড় ঐতিহাসিক রায়, যে রায়ে যোগ্যদের চাকরি চলে গেছে। তো অ্যাপেক্স কোর্টে গেছে, সেখানেও প্রধান বিচারপতি সেই রায় কার্যত রেখেছেন সামান্য কিছু মডিফিকেশান করে। এখন বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট, যেখানে অন্তত অনেকের প্রত্যাশা ছিল যে সেগ্রিগেশন হবে, যোগ্য অযোগ্য বাছাই হবে। তো অনেকেই বলছেন যে পদ্ধতিগত ভুল। এখন বিষয়টা হচ্ছে আজকে তো এর দুটো পার্ট আছে। সেটা হচ্ছে যারা ভুলটা করলো, যারা অন্যায় করলো, তারা কি আদৌ সাজা পেল? উত্তর হচ্ছে না। কিন্তু যারা অন্যায় করলো না, রিক্রুটমেন্টে জাস্ট পার্টিসিপেশন করলো, তাদের দিক থেকে ফ্রেশ কিচ্ছু নেই, তারা শাস্তি পেয়ে গেল। যারা অন্যায় করালো তারা আজকে বেকসুর খালাস, জেল থেকে বেরিয়েছে, জামিনে আজকে হাড্ডা ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। অথচ যারা কোনো দোষ করলো না তারা ফেসে গেল না। কারণ তার কারণ 12 অথরিটিকে তারা বিশ্বাস করেছে, তারা রাজ্য সরকারকে বিশ্বাস করেছে, তারা সংবিধানকে বিশ্বাস করেছে, তারা সব আইন শাসন বিচার সবাইকে বিশ্বাস করেছে। বিশ্বাস করে একটা পাবলিক রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছিল, দেন তাদের সার্টেন চাকরি চলে গেল। এবং সেখানে গিয়ে অ্যাপেক্স কোর্টের হাতে একাধিক ক্ষমতা থাকা সত্ত্বে অ্যাপেক্স কোর্ট অনেক কিছু ইউজই করলো না। সিএফএসএল থেকে ওগুলো থেকে শুরু করে সিবিআই রিপোর্ট প্রত্যাখ্যিত হলো বলাই যায়। বিভিন্ন যে বাক কমিটি রিপোর্ট, মানে সেই বাচ্চাদের খেলনার মতন উবে গেল, গ্যাস বিলের মতো উবে গেল। তো দরকারই কী ছিল? কোর্ট মনিটর তদন্তে কোর্টের কাছে সে এখতিয়ার ছিল সিঙ্গেল বেঞ্চে, এখতিয়ার ছিল ডিভিশন বেঞ্চে, এখতিয়ার ছিল সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্টে। কোর্ট মনিটর তদন্ত, কোর্ট সিট গঠন করেছিল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তাদের রিপোর্ট ফেলনা হয়ে যাবে। হলো না, সেগ্রিগেশন হলো না, পদ্ধতিগত ভুলের জন্য নাকি চলে গেল। এই যে রায়, এই রায় কিন্তু কার্যত পশ্চিমবঙ্গের যত ধরনের নিয়োগ প্রক্রিয়া আছে, কেউ যদি একটাও ভুল করে ঢুকে যায় কোনোভাবে, এন্টার প্যানেল বাতিলের মতন রায় হয়েছে এটা। যাই হোক, অনেকে এই রকমভাবে ভাবনা চিন্তাটা ভাবছেন। তো আমি ফার্দার প্রোগ্রেসের জন্য আমাদের চ্যানেলে একটা বার্তা দিতে চাই, এবং এই বার্তা আগামী কিছুদিনের মধ্যে যদি ফলপ্রসূ না হয়, আমি কি বললাম। তো যাই হোক, একটা জোরালোভাবে বলছি, তার কারণ হচ্ছে একটা ঐতিহাসিক জাজমেন্ট। এটা তো একটা ঐতিহাসিক জাজমেন্ট, গোটা ভারতবর্ষ কাঁপানো জাজমেন্ট সবাই মানব, কিন্তু এটা সুপ্রিম কোর্ট দেয়নি, দিয়েছে হচ্ছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট জাস্ট মডিফিকেশনের রায়টাকে রেখে দিয়েছে। আপনাদের একজন বিচারপতির কথা, প্রথম কথা সঞ্জীব খান্নাবাবু 13 তারিখে 14 তারিখে তার 13 তারিখে তার লাস্ট, ঠিক আছে, রিটায়ারমেন্টের দিন সেটা। আশা করি সেদিন তেমন কিছু শুনছেন না। 13 তারিখ সেটা, এবং 14 তারিখে জাস্টিস গাওয়াই স্যার প্রধান বিচারপতি আসনে শপথ গ্রহণ করবেন। এখন এই যে নতুন বিচারপতি, একটা দুটো উদাহরণ দিলে আপনার বুঝে যাবেন যে ইনি মানে কেমনভাবে দেখবেন রিভিউ পিটিশনটা। কারণ রিভিউ পিটিশনে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে, যেখানে গিয়ে এই বিষয়ে কিন্তু আবার পুনরায় হিয়ারিং হতে পারে এবং তার সম্ভাবনা প্রবল, এবং সেখানে সেগ্রিগেশনও সম্ভব। তার কারণ আর্টিকেল 14, আর্টিকেল 16, আর্টিকেল 21 এবং অনেক বিষয়, মানে জাস্টিস সঞ্জীব খান্না স্যারের অর্ডারের মধ্যে এমন অনেক বিষয়গুলো রয়েছে। ক্যালকুলেশন ভুল, যোগে ভুল হয়েছে, বিয়োগে ভুল হয়েছে, একাধিক বিষয় রয়েছে। এবং এই সমস্ত প্রার্থীরা যারা 8 বছর
চাকরি করলেন, তাদের কনটিউশনে কোনো প্রসেসের কোনো উল্লেখ নেই, একাধিক জিনিস নেই। তো আশা করা যায় যে অপরাধ করেছে আর যে অপরাধ করেনি সেই দুটো বিষয় আলাদা হবে এইবার এই রিভিউ পিটিশন, এবং সেখানে দীর্ঘ শুনানিও হবে। তো সেই জায়গা থেকে একটা কথা আপনাদের বলি যে ধরুন এটা হাইকোর্টের অর্ডার ছিল, গেছে, কিন্তু জাস্টিস গাওয়াই স্যার এমন একটি অর্ডার যেটা দীর্ঘদিন গোটা ওয়েস্ট বেঙ্গল কাঁপানো একটি অর্ডার, সেটা হচ্ছে ডিএলএড ভার্সেস বিএড মামলা। ভালো করে আবার বলছি, ডিএলএড ভার্সেস বিএড মামলা, যেটা একাধিক আর্গুমেন্ট হয়, সব গোটা ভারতবর্ষ থেকে এটাকে ফান্ডিং করা হয় অ্যাডভোকেটদের, এবং তারপরে গিয়ে সুপ্রিম কোর্টে একটা অর্ডার দেয়, এবং সেই অর্ডারটা লিখেছিলেন জাস্টিস ধুলিয়ান স্যার এবং জাস্টিস অনিরুদ্ধ বোস স্যার। সেই অর্ডারের পার্শিয়াল মডিফিকেশান যে ভদ্রলোক করেছিলেন, যে বিচারপতি করেছিলেন, তার নাম জাস্টিস গাওয়াই স্যার। সেখানে একটা অংশকে এরকমভাবে বিচ্যুত করা হচ্ছিল যে এনআরএস ডিএলএডকে ওই একইভাবে ফেলে দেওয়া হচ্ছিল, তারা কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, তারা বিভিন্নভাবে ডিপ্রাইভ করা হচ্ছিল, যেটা কিন্তু সরকারের থেকে ইনিশিয়েটিভ, মানে সরকার থেকে নেওয়া একটা পদক্ষেপ, একটা উইন্ডো। সেই যে এত বড় একটা ঐতিহাসিক অর্ডার, যে একাধিক ক্লারিফিকেশান গেছে, যেটা অনিরুদ্ধ বোস স্যার এবং ধুলিয়ান স্যার মানে ফুদি উড়িয়ে দিয়েছেন, একটা মাত্র ক্লারিফিকেশন অ্যাকসেপ্ট করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে এই যে বিচারপতি জাস্টিস গাওয়াই স্যার, ইনি কিন্তু পরিষ্কারভাবে এই এনআরএসকে কিন্তু ভ্যালিড ডিগ্রি হিসেবে, মানে তাদের 18 মাসের ডিএলএড হয়, তো সেই 18 মাসের ডিএলএডটা 24 মাসের সমতুল্য হয়ে কিন্তু তিনি অর্ডারটা দিয়েছেন। এবং তারপরে এনআরএসের একাধিক মামলায় তাদের কিন্তু বিভিন্ন যে রিক্রুটমেন্টগুলো যেখানে ছিল, তাদের কিন্তু জাস্টিস পাইয়ে দিয়েছিলেন, যে প্যানেলে হাত না দিয়ে তাদেরকে অ্যাকোমোডেশন করতে বলা হয়েছিল। তো ইনি কিন্তু করেছেন এইরকম একটা বড় জিনিসের কিন্তু ক্লারিফিকেশান করেছেন, এবং সেখানে সত্যিকারের জাস্টিস কিন্তু সেই সমস্ত শিক্ষার্থীদের দিয়েছেন। গোটা ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা বিভিন্ন রাজ্যের থেকে সেই সমস্ত প্রার্থীরা কিন্তু জাস্টিস পেয়েছেন যারা ইন সার্ভিস ছিল। এবং এই যে ভাবনা চিন্তা, এই যে মানসিকতা, এটা কিন্তু এর ইম্প্যাক্টটা পড়বে রিভিউ পিটিশনে। রিভিউ পিটিশন আপনারা প্রত্যেকে দেখবেন, রিভিউ পিটিশন যখন উঠবে, এবং এইখান থেকেও সেগ্রিগেশনের জায়গায় কিন্তু আসতে পারেন এই প্রধান বিচারপতি, যিনি আসতে চলেছেন মানে সুপ্রিম কোর্টে। একটা ছোট্ট আশার আলো আপনাদের বলে রাখছি, যখন এটা আসবে বিস্তারিত এটা আমরা ভিডিও করব। তবে পরিবর্তন সুপ্রিম কোর্টেই হতে পারে, এবং জাস্টিস সঞ্জীব খান্না স্যার চলে যাওয়ার পরে এই প্রধান বিচারপতি কিন্তু একটু মানবিক দৃষ্টিতে তাকালেই কিন্তু আবার পুনরায় যোগ্যরা, কিন্তু যোগ্য 19,000 যে শিক্ষক শিক্ষিকা মহাশিক্ষক কর্মী আছে, তারা কিন্তু স্কুলে ফিরতে পারেন, এমনই কিন্তু ভিতরেকার খবর। এই ছিল আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত আমরা পরে আলোচনা করবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।